আজকে রাহুল গান্ধী ভারতবর্ষের বিরোধী দলনেতা এই মুহূর্তে। আমরা এটাও বিশ্বাস করি যে রাহুল গান্ধীর সংসদে আরও জোরালোভাবে এই বিষয়গুলো তুলে ধরা উচিত। একজন বিরোধী দলনেতার রোল আরও অ্যাগ্রেসিভলি প্লে করা উচিত। আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা এবং 2014 পরে 2024 10 বছর পর ভারতবর্ষ একজন প্রকৃত বিরোধী দলনেতা পেয়েছে, কোনো দলের দলনেতা নয়। আগে কি হতো, 2014 এবং 19-এ যেটা হয়েছিল, কংগ্রেসের যে দলনেতা তাকে একটা পোশাকি বিরোধী দলনেতা বলে চালানো হতো লোকসভায়। কিন্তু এবার প্রকৃত অর্থে ভারতবর্ষের লোকসভা একজন বিরোধী দলনেতা পেয়েছে। তো আমরা এটা বিশ্বাস করি যে তার আরও বেশি পরিমাণে অ্যাগ্রেসিভলি এই বিষয়গুলোকে মানুষের সামনে তুলে ধরা উচিত। সংসদ বা বিধানসভা, লোকসভা, রাজ্যসভা যাই হোক না কেন, হাউস বিলংস টু দ্য অপোজিশন। এটা ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় যখন কোনো ইস্যু ওঠে তখন সেখানে পশ্চিমবাংলার যারা প্রধান বিরোধী দল, ভারতীয় জনতা পার্টি, আমার তার সাথে বিরোধিতা আছে। 1 কোটি বার আমরা বিরোধিতা করব। তারা আমাদেরকে যে ভাষায় আক্রমণ করবে আমরা 1 কোটি বেশি উচ্চগ্রামে তাদের সেই আক্রমণ ফিরিয়ে দেবো। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই, তারা যে অ্যাগ্রেসিভভাবে তৃণমূল কংগ্রেসকে কাউন্টার করতে ময়দানে নামে, মানে বিধানসভার ময়দানে নামে, বিধানসভার ভেতরে, যদিও সেটা অমূলক, কারণ পশ্চিমবঙ্গ বিধানসভায় একজন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কিন্তু ভারতবর্ষের লোকসভায় তো একজন মমতা বন্দ্যোপাধ্যায় নেই ক্ষমতায়, যিনি সমস্ত আক্রমণগুলোকে একা দাঁড়িয়ে, একা কুম্ভের মতো নিজের মধ্যে অ্যাবজর্ভ করতে পারেন, কিংবা সেই আক্রমণগুলোকে বিরোধীদের দিকেই আবার পাল্টা ফিরিয়ে দিতে পারেন। তো রাহুল গান্ধীর উচিত আমার মনে হয় ব্যক্তিগতভাবে আরও জোরালোভাবে ইস্যুগুলো নিয়ে মুভমেন্ট করা,